আজকের আলোচ্য বিষয় ত এবং তবতু প্রত্যয়, যার পারিভাষিক নাম নিষ্ঠা প্রত্যয়, যাকে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। এই ত এবং তবতু প্রত্যয় হলো কৃত প্রত্যয়। ত এবং তবতু প্রত্যয় কি না কৃত প্রত্যয়। এই ত এবং তবতু প্রত্যয়ে ব্যবহার কিভাবে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ত এবং তবতু প্রত্যয় কোন কালে ব্যবহৃত হয়, কোন কালের অর্থ বোঝাতে ত এবং তবতু প্রত্যয় ব্যবহৃত হয়। তো প্রথম পয়েন্ট হলো যে অতীত কালের অর্থ বোঝাতে, অতীত কালের অর্থ বোঝাতে ত এবং তবতু প্রত্যয় ব্যবহৃত হয়। ত এবং তবতু প্রত্যয় ব্যবহৃত হয়। অর্থাৎ লকারে, লং লকারে, অতীতকালের অর্থে যে লং লকারের প্রয়োগ হয়, সেই লং লকারের অর্থ বোঝাতে কি হয় না তবতু প্রত্যয় ব্যবহৃত হয়। 2 নম্বর কি না এই ত প্রত্যয়ের অবশিষ্ট থাকে কি, 2 নম্বরে হচ্ছে ত প্রত্যয়ের ত অবশিষ্ট থাকে। আর তবতু প্রত্যয়ের কি অবশিষ্ট থাকে না তবতু প্রত্যয়ের তবৎ অবশিষ্ট থাকে। ধাতুর সঙ্গে যুক্ত হয়, আমরা জানি কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে তিন বিভক্তি ছাড়া অন্য নানাবিধ অর্থ বোঝাতে যা প্রযুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। সেই কৃত প্রত্যয়ের অন্যতম প্রত্যয় হলো ত এবং তবতু প্রত্যয়। ত প্রত্যয়ের ত অবশিষ্ট থাকে আর তবতু প্রত্যয়ের তবৎ অবশিষ্ট থাকে। এরপর ধাতুর সাথে এরা যুক্ত হয়। যেমন কিরকম ভাবে হয়, যেমন কৃ ধাতু যুক্ত ত প্রত্যয়, তাহলে ত প্রত্যয়ের কি অবশিষ্ট থাকে, ত অবশিষ্ট থাকে, তাহলে কৃ যুক্ত ত সমান কৃত। অনুরূপ ভাবে গম ধাতু যুক্ত ত সমান কি হবে না গম যুক্ত ত সমান গত। এইভাবে কি হয় না ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে তার রূপ গঠন করে। আবার যখন তবতু প্রত্যয় করব তখন কি না কৃ ধাতু যুক্ত তবতু প্রত্যয় সমান কৃ যুক্ত তবৎ সমান কৃতবৎ। গম যুক্ত তবতু, গম ধাতু যুক্ত তবতু প্রত্যয় কি হবে না গম যুক্ত তবৎ সমান গত। এইভাবে প্রথমত আমাদের রূপগুলো জেনে নিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, মানে একেবারে এই তবতু এই সুন্দরভাবে যে গঠন হচ্ছে এইভাবে হয় না। যেমন অধাতু যুক্ত ত প্রত্যয়, যেমন অধাতু যুক্ত ত প্রত্যয়, তখন কি হয় আমরা দেখেছি জগ্ধ হয়। আবার নিপাতনে সিদ্ধ অর্থে অন্ন আমরা লক্ষ্য করেছি, অন্ন এটা নিপাতনে সিদ্ধ। অনুরূপ ভাবে আমরা যখন ধা ধাতু থেকে বলি ধা ধাতু যুক্ত ত কি হয় না ধা ধাতু যুক্ত ত হয় হিত, ধা স্থানে হি আদেশ হয় হিত। এইরকম আবার এই অধাতুর সঙ্গে যখন তবতু করে দেব অযুক্ত তবতু, তখন কি হয়ে যাবে জগ্ধবৎ। আবার ধা ধাতুর সঙ্গে যখন তবতু করে দেব তখন কি হয়ে যাবে হিতবৎ। এইরকম ভাবে প্রথমত ধাতুর সঙ্গে ত এবং তবতু প্রত্যয় যোগ করে এক একটা রূপ আমরা পেয়ে থাকি। এই পরে যেটা আমাদের জানতে হবে যে এই যে রূপগুলো আমরা পাচ্ছি এরা যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তো পদ হতে হবে। তো সেই পদ হতে গেলে তখন তাতে সুপ বিভক্তি যুক্ত হবে, সুপ্তিমন্তম পদম, সুপ বিভক্তি যুক্ত হবে। তো তখন এই ত প্রত্যয়ান্ত শব্দের রূপগুলো কিরকম হয়, তাহলে ত প্রত্যয়ান্ত শব্দ 3 নম্বর নিয়মে আমরা যদি বলি তাহলে ত প্রত্যয়ান্ত শব্দের রূপ হয় কিরকম না পুংলিঙ্গে নর শব্দের মতো, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো। ত প্রত্যয়ান্ত শব্দের রূপ হয় পুংলিঙ্গে নর, স্ত্রীলিঙ্গে লতা
আর ক্লিবলিঙ্গে কি না ফল। যেমন গমযুক্ত ত গত বলেছিলাম, তাহলে গমযুক্ত ত গত তার পুংলিঙ্গের রূপ করলে গত, যদি স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো করি গতা, আর ক্লিবলিঙ্গে বললে তখন হবে গতম। অনুরূপ ভাবে 4 নম্বর যদি আমরা বলি তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ কেমন হয়। তবতু প্রত্যয়ান্তের অবশিষ্ট থাকে তাবৎ। তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ কেমন হয়? কেমন হয়? রূপ হয়, এটার হয় কিরকম না পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো। পুংলিঙ্গে কোন শব্দের মতো? শ্রীমৎ শব্দের মতো। স্ত্রীলিঙ্গে কিরকম রূপ হয় না স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় যুক্ত করে, উময় দীর্ঘই পয় হসন্ত, ইপ প্রত্যয় যুক্ত করে কি হয় না নদী শব্দের মতো। ইপ প্রত্যয় যুক্ত করে নদী শব্দের মতো রূপ হয়, নদী শব্দের মতো। আর ক্লিবলিঙ্গে এর রূপ হয়, কিরকম? ক্লিবলিঙ্গের রূপ হয় জগৎ শব্দের, ক্লিবলিঙ্গ জগৎ শব্দের মতো এর রূপ হয়। তাহলে ত প্রত্যয়ান্ত শব্দের রূপ নরফল লতা শব্দের মতো হয়, যেমন গত গত গতা। তেমনি এখানে কি হয় না ক্লিবলিঙ্গে তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ হয় পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় করে নদী শব্দের মতো, আর ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো। যেমন এর যদি আমি বলতে পারি শ্রীমৎ, তাহলে আমি গতবৎ যদি ধরি, এই গতবৎ যেটা গম যুক্ত তবতু সমান গতবৎ, গম ধাতু যুক্ত তবতু প্রত্যয় করে আমরা প্রথমে পেলাম গতবৎ। এর পুংলিঙ্গে তাহলে কি হবে? শ্রীমান। শ্রীমৎ শব্দের প্রথম একবচন যদি বলি শ্রীমান, আচ্ছা স্ত্রীলিঙ্গ করলে তাহলে কি হবে? তাহলে শ্রীমান না করে আমরা বলবো গতবান, শ্রীমানের মতো হবে গতবান। বহুবচন করলে শ্রীমতের বহুবচন হবে গতবান। স্ত্রীলিঙ্গে করলে কি হয়ে যাবে? নিপ প্রত্যয় যুক্ত করে হয়ে যাবে গতবতী, মূল জায়গায় পৌঁছালো। তারপরে আর জগৎ শব্দের মতো করলে কি হয়ে যাবে না গতবৎ, জগতী জগন্তী, গতবৎ। এইভাবে প্রথমত যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলো এবং তাদের রূপগুলো তৎপ্রত্যয়ান্ত ক্ষেত্রে হচ্ছে মানে নরফল লতা শব্দের মতো, এবং তবতু প্রত্যয়ান্ত শব্দের যোগে পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় করে নদী শব্দের মতো, এবং ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো আমাদের রূপ হয়। এই পর্যন্ত আমরা জানলাম। এইবারে আমরা এক একটা প্রত্যয় ধরে ধরে আমরা বাক্য গঠন করব, দেখি কেমন হয়। তো আমরা জানি, সকলেই জানি যে এই যে দুটো প্রত্যয়ের কথা আমরা বললাম, যেগুলো অতীতকালের অর্থে ব্যবহৃত হয়, মূলত লং লকারের অর্থকে যারা প্রকাশ করে, তো সেই রকম যে দুটো প্রত্যয় তার মধ্যে তবতু প্রত্যয়, যেটা এই তবতু প্রত্যয় কি হয়? তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়, সর্বদা কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়। কর্তৃবাচ্যে ব্যবহৃত মানে কর্তা অনুসারী হবে, কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় অর্থাৎ কর্তা অনুসারে, কর্তার লিঙ্গ বিভক্তি এবং বচন প্রাপ্ত হয়। কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় মানে কর্তা বিভক্তি বচন এবং লিঙ্গ প্রাপ্ত হয় কর্তৃবাচ্যে। আর প্রত্যেক কথা আমরা পরে বলবো। যেমন একটা উদাহরণ বলছি যে বালক বিদ্যালয়ে গিয়েছিল, অতীতকালের অর্থে বিদ্যালয়ে গিয়েছিল, আমাকে অনুবাদ করতে হবে। বালক বিদ্যালয়ে গিয়েছিল, কে গিয়েছিল? বালক গিয়েছিল। তাহলে বালক স্বতন্ত্র কর্তা, প্রথমা বিভক্তি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথমা, তাহলে এই সূত্র অনুসারে বালক। বিদ্যালয়ে গিয়েছিল কর্ম, তাহলে বিদ্যালয়ম। এরপরে আমরা গম ধাতু গিয়েছিল, গম ধাতু টু গো যাওয়া, গম যুক্ত তবতু প্রত্যয় ব্যবহার করবো। তাহলে গম যুক্ত তবতু কি হয়? আমার রূপটা হয় গতবৎ। এই গতবৎ যেহেতু বালক পুংলিঙ্গ এবং একবচন প্রথমা বিভক্তি, তাহলে আমার গতবৎ শব্দ কি হবে? তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ শ্রীমৎ শব্দের মতো, পুংলিঙ্গের রূপ হবে শ্রীমৎ শব্দের মতো। তাহলে গতবৎ শব্দের পুংলিঙ্গের প্রথমা একবচন হবে
কি না শ্রীমান অর্থাৎ গতবান। তাহলে বালক বিদ্যালয়ং বালকঃ বিদ্যালয়ং গতবান, বালক বিদ্যালয়ে গিয়েছিল। অনুরূপ ভাবে যদি আমরা বলি যে রাম এবং শ্যাম বইটি পড়েছিল, রাম এবং শ্যাম বইটি পড়েছিল, তাহলে রামঃ শ্যাম চ করে দিলাম, রাম শ্যামশ্চ কি পড়েছিল, রাম এবং শ্যাম কি পড়েছিল, বইটি পড়েছিল। তাহলে পুস্তকম কর্তৃত্ব কর্মসূত্র অনুসারে কি হলো কর্মণি দ্বিতীয়া। রাম এবং শ্যাম পড়েছিল, তাহলে দুজন পড়েছিল, তাহলে দ্বিবচন, তাহলে বচন দ্বিবচন। আচ্ছা, প্রথমা এবং পুংলিঙ্গ, রাম এবং শ্যাম পুংলিঙ্গ। তাহলে কি হবে না এই যে পড়েছিল, তাহলে পড়েছিল কি হবে না পট ধাতু যুক্ত কাবতু প্রত্যয় করলে হয় পঠিতবৎ। তাহলে এই পঠিতবৎটা পুংলিঙ্গের কি হবে দ্বিবচন হবে। তাহলে তখন কি হবে না রাম এবং শ্যাম যেহেতু দ্বিবচন আছে, তাহলে আমার ক্রিয়াপদটাও হবে রাম এবং শ্যাম অনুসারে অর্থাৎ দ্বিবচন অনুসারে, তখন হয়ে যাবে পঠিতবন্ত, শ্রীমান শ্রীমন্ত। তাহলে হয়ে গেল পঠিতবন্ত। অনুরূপ ভাবে যদি আমরা বলি যে তারা নাটকটি দেখেছিল, তারা সতৌতে তারা তে নাটকং, তারা নাটকং কিছু দেখেছিল। তাহলে দৃষ্ট ধাতু যুক্ত কাবতু প্রত্যয় করলে কি হয়, ধাতু যুক্ত কাবতু প্রত্যয় করলে হয় দৃষ্টবৎ। তাহলে দৃষ্টবৎ তে মানে বহুবচন, তাহলে এখানেও কি হবে এর বহুবচন হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যাবে দৃষ্টবন্ত। তার মানে তারা নাটকটি দেখেছিল। অনুরূপ ভাবে যখন আমরা যদি স্ত্রীলিঙ্গে বলি যে সা মানে সা নারী, সা চন্দ্রং, তিনি চাঁদ দেখেছিলেন। তাহলে তখন কি হয়ে যাবে, যেহেতু স্ত্রীলিঙ্গ প্রথমা একবচন, তাহলে সেখানে কি হয়ে যাবে না দৃষ্ট নদী শব্দের মতো রূপ হয়ে যাবে দৃষ্টবতী। তখন কি হয়ে যাবে সা চন্দ্রং দৃষ্টবতী। কারণ প্রত্যেক জায়গায় কর্তৃবাচ্য কর্তা অনুসারে ক্রিয়াপদ, কর্তা অনুসারে ক্রিয়াপদ, তাই না? তাহলে এখানে স্ত্রীলিঙ্গ হয়ে গেল, তখন ই প্রত্যয় যুক্ত করে নদী শব্দের মতো রূপ হয়ে গেল, ই প্রত্যয় যুক্ত করে নদী শব্দের মতো রূপ হয়ে গেল। তারপরে যদি আমরা বলি যে সা তে তা, মানে তৎ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ দিয়ে যদি বলি আমরা, তাহলে সা তে তা তে, অথবা যদি বলি অবলিক দিয়ে বলি যে সীতা এবং গীতা, সীতা এবং গীতা বললাম যে তারা দুজন, মানে সা তে তা তার দ্বিবচন, এবং সীতা এবং গীতা কি করেছিল চাঁদ দেখেছিল। তাহলে তখন কি হবে চাঁদ চন্দ্রম কি দেখেছিল, চাঁদ দেখেছিল চন্দ্রম। তাহলে দৃষ্টবৎ আমরা একটু আগে বললাম দৃষ্টবৎ স্ত্রীলিঙ্গ করে বললাম কি হবে ই প্রত্যয় করলে হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দৃষ্টবতী। তাহলে এই যে দৃষ্টবতী, তাহলে নদী শব্দের, তাহলে এখানে যেহেতু দ্বিবচন তাহলে নদী শব্দের দ্বিবচন হবে, তাহলে নদী নদ্য। তাহলে দৃষ্ট তখন কি হয়ে যাবে দয়েরই মূর্ধন্যশয় ট ব তয়ে জফলা ওকার ঔকার, তয়ে জফলা ওকার দৃষ্টবত্ত। তে তারা দুজন, অথবা যদি আমি অবলিক বলি যে সীতা এবং গীতা দুজন দ্বিবচন করলাম, এটাও সাথে তা তে দ্বিবচন, তাহলে দৃষ্টবত্ত। তাহলে এখানেও কিন্তু কর্তা অনুসারে ক্রিয়াপদ হলো তবতু প্রত্যয় দিয়ে। তাহলে আমরা অতীতকালের যে অর্থাৎ আমরা যদি বলি যে যদি আমরা এটা এভাবে বলতাম তাহলে কি হতো, যদি আমরা লং লোকারের প্রয়োগ করতাম তাহলে তে সা তে তা দ্বিবচন, তাহলে কি হতো, তাহলে দৃশ ধাতু লং এর রূপ কিরকম না অপশ্যতাম, তাহলে অপশ্যতাম হতো, যেখানে অপশ্যতাম হতো সেটাকে আমরা তবতু প্রত্যয় দিয়ে সুন্দরভাবে করে দিতে পারছি, তাই না? অপশ্যতাম অপশ্যন। অনুরূপ ভাবে যদি আমরা বলি যে তা বললাম সা তে তা, আবার বলি সীতা গীতা এবং রমা যদি বলে দিই অবলিক বললাম তা, অথবা বললাম সীতা গীতা রমা চ সীতা এবং গীতা এবং রমা কলিকাতা গিয়েছিল, তাহলে কলিকাতা গিয়েছিল, কলিকাতান গিয়েছিলেন, সীতা গীতা এবং রমা কলিকাতা গিয়েছিলেন। তাহলে গম যুক্ত তবতু প্রত্যয় করলে হয় গতবৎ। এই গতবতের স্ত্রীলিঙ্গ করলে হলো কি গতবতী।
এই গতবতীর আবার বহুবচন করলে, তাহলে নদী শব্দের বহুবচন করলে কি হয়? নদ্য। তাহলে গতবতী শব্দের বহুবচন করলে কি হয়? গতবত্য। গতবত্য। তাহলে এখানে কি হবে? তা অথবা সাথে তা অথবা সীতা গীতা রমা যদি ধরে বলি আমি, এটাকে যদি আমরা কর্তা ধরি অথবা এটাকে যদি কর্তা ধরি, তাহলে কলিকাতাং কি হবে? গতবত্য। তাহলে এইভাবে আমরা তবত প্রত্যয় দিয়ে করতে পারি। আবার যদি ক্লিবলিঙ্গের ক্ষেত্রে প্রয়োগটা দেখে নিই, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে প্রয়োগটা দেখে নিই, যেমন আমার কলত্র, কলত্র শব্দ আমরা জানি ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয়। কলত্রম শব্দ স্ত্রী বোঝাতে কলত্র শব্দের ব্যবহার, ক্লিবলিঙ্গে কলত্রম হয়। তো মম কলত্রম বললাম, আমার কলত্রম, আমার স্ত্রী, মম কলত্রম কি না রামায়ণম পড়েছিলেন। আমার কলত্র রামায়ণ পড়েছিলেন। তাহলে কি হবে? তাহলে এখানে আবার বলেছিলাম যে জগৎ শব্দের মতো হবে। তাই জগৎ শব্দের রূপ কিরকম? জগৎ শব্দের রূপ জগৎ, জগতি দীর্ঘ ইকারান্ত, আর বহুবচনে হয় জগন্তি। তাহলে এখানে আমার ক্লিবলিঙ্গ, তাহলে ক্লিবলিঙ্গ হলে আমার কি হবে না, তাহলে আমাকে পড়েছিলেন, তাহলে পঠিতবৎ, তাহলে পঠিতবৎ পড়েছিলেন। পঠিতবৎ কেন পঠিতবৎ? না জগৎ শব্দের মতো রূপ হলো। পঠিতবৎ তার রূপ জগৎ শব্দের মতো, তাহলে কর্তা অনুসারে ক্রিয়াপদ হলো। অতএব মম কলত্রং রামায়ণম অপঠৎ, মম কলত্রং রামায়ণম অপঠৎ, সেই অপঠৎটাকে আমি তবত প্রত্যয় দিয়ে বললাম পঠিতবৎ। অনুরূপ ভাবে যদি আমরা বলি মম মিত্রে, আমার দুজন বন্ধু, বা শুধু মিত্র বলতে পারি, আমার দুজন বন্ধু। মিত্র শব্দ পুংলিঙ্গ হলে তার অর্থ হয় সূর্য। মিত্র শব্দ পুংলিঙ্গ হলে তার অর্থ হয় সূর্য। আর ক্লিবলিঙ্গ মিত্রম শব্দের অর্থ হলো, মিত্রম হলো বন্ধু। অর্থাৎ যদি মিত্র শব্দ যদি পুংলিঙ্গে ব্যবহৃত হয় তার অর্থ হলো সূর্য, এই যদি স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়, এই পুংলিঙ্গে ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় বন্ধু। মিত্র শব্দ পুংলিঙ্গে সূর্য এবং ক্লিবলিঙ্গে বন্ধু। তো আমি এখানে মিত্র শব্দ বন্ধু অর্থে ব্যবহার করছি। তাহলে মিত্রম মিত্রে মিত্রাণি, তাহলে মম মিত্রে মানে আমার দুজন বন্ধু বিদ্যালয় গিয়েছিল, তাহলে বিদ্যালয়ং। এবারে যেহেতু ক্লিবলিঙ্গ দ্বিবচন, তাহলে কি হবে? গিয়েছিল, তাহলে গতবৎ, তাহলে জগৎ শব্দের মধ্যে যদি রূপ হয় তাহলে তখন কি হবে? জগতি, তাহলে তখন হয়ে যাবে গতবতী। তাহলে আমার ক্লিবলিঙ্গ দ্বিবচন অনুসারে এখানেও আমার ক্রিয়াপদটি হলো গতবতী। অনুরূপ ভাবে যদি বলি যে বৃক্ষ থেকে ফলগুলি পড়ছে, তাহলে কি হবে? বৃক্ষ থেকে ফলগুলি, কোথা থেকে? ধ্রুবম উপাদানম, তাই না? বৃক্ষাৎ ফলানি, ফলানি কি হচ্ছে? পড়ছে। তাহলে পড়ছে পদ ধাতু থেকে কি হবে না পতিত বৎ। এবারে পতিত বৎ, তাহলে জগতি জগন্তি, তাহলে এখানে যাবে পতিতবন্তী। এখানে ফলানি পতিতবন্তী, ফলানি পতিতবন্তী। তো এইভাবে আমরা অতীতকালে লংয়ের প্রয়োগ, লং লকারের প্রয়োগ না করেও, এইভাবে আমরা অতীতকালে লং লকারের প্রয়োগ না করেও তবতু প্রত্যয় যোগে আমরা বাক্য গঠন করতে পারি। এরপরে আমরা আসবো তবতু প্রত্যয় নিয়ে আমাদের আশা করি অসুবিধা থাকার কথা নয়। মূলত কথা হলো যে কর্তা অনুসারে হবে, কর্তার লিঙ্গ এবং বিভক্তি বচন অনুসারে ক্রিয়াপদ হবে। কর্তা লিঙ্গ বচন এবং বিভক্তি অনুসারে ক্রিয়াপদ হবে। এরপর আমরা ত প্রত্যয় আসবো। ত প্রত্যয় কি না, ত প্রত্যয়ের বক্তব্য হলো যে ত প্রত্যয়, তবতু প্রত্যয়ের মধ্যে তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়, তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়। কিন্তু ত প্রত্যয় কোন বাচ্যে ব্যবহৃত হয় না কর্মবাচ্য এবং ভাববাচ্যে, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। আমরা সকলেই জানি কর্মবাচ্যে যখন ব্যবহৃত হবে মানে বাচ্চাত্ব নামকরণই হয়েছে তার প্রাধান্য অনুসারে,
কর্তৃবাচ্যের নামকরণ হয়েছে কর্তার প্রাধান্য অনুসারে। কর্তৃবাচ্যকে না কর্তার প্রাধান্য অনুসারে কর্তৃবাচ্য, কর্তা অনুসারে সবকিছু। তেমনি কর্মবাচ্যে কর্মের প্রাধান্য অনুসারে কর্মবাচ্যের নামকরণ হয়েছে কর্মবাচ্য। তাহলে এখানে এই ত প্রত্যয়ান্ত যে পদগুলো সেগুলো সব কর্মবাচ্যে কি হবে না কর্মবাচ্যে কর্ম অনুসারে হবে, কর্মানুসারে, কর্ম অনুসারে তার প্রয়োগ হবে। আর ভাববাচ্যের ক্ষেত্রে বলা হয়েছে, কর্মবাচ্যের ক্ষেত্রে এটা হচ্ছে কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মানুসারে, আর ভাববাচ্যের ক্ষেত্রে কি হবে না ভাববাচ্যের ক্ষেত্রে নিত্য ক্লিবলিঙ্গের প্রথমার একবচনান্ত হবে। নিত্য ক্লিবলিঙ্গের প্রথমার একবচনান্ত হবে, প্রথমার একবচনান্ত হবে সব সময়। এটা কোথায় না ভাববাচ্যের। তাহলে ভাববাচ্যের ক্ষেত্রে নিত্য ক্লিবলিঙ্গের প্রথমার একবচনান্ত হবে, আর কর্মানুসারে কর্মবাচ্য সব সময় কর্মানুসারে হবে, অর্থাৎ কর্মপদটি অনুসারে তার কি হবে প্রয়োগ হবে। আর ভাববাচ্যের ক্ষেত্রে নিত্য ক্লিবলিঙ্গের প্রথমার একবচনান্ত হবে। যেমন যেমন ওই একই কথা যে বালক বিদ্যালয়ে গিয়েছিল, আমরা তবতু প্রত্যয় দিয়ে বললাম বালকঃ বিদ্যালয়ং গতবান। আমরা ত প্রত্যয় দিয়ে যখন করব তখন আমাদের কি হবে যে বালক বিদ্যালয়ে গিয়েছিল, বালক বিদ্যালয়ে গিয়েছিল যখন বলবো তখন আমাকে রূপটা কি হবে, তারপরটা কি হবে না বালক শব্দ, বালক হচ্ছে এখানে কর্তা। তাহলে যেহেতু কর্মবাচ্যের প্রয়োগ করবো তাহলে বালক এখানে অপ্রধান। তাহলে বালক অপ্রধান হলে কি হবে কর্তৃকরণীয় তৃতীয়া সূত্রানুসারে অত্র তৃতীয়া বিভক্তি ভবতি। তাহলে হয়ে গেল বালকেন। কর্মে প্রথমা হয়ে যাবে, তাহলে বিদ্যালয় না হয়ে যাবে কি পুংলিঙ্গ শব্দ, তাহলে বিদ্যালয় প্রথমা একবচন হয়ে গেল, তাহলে বালকেন বিদ্যালয়। এবারে গিয়েছিল ত প্রত্যয় গম ধাতু, গম ধাতু যুক্ত ত প্রত্যয় করলে কি হয় গত। এবার এর পুংলিঙ্গের রূপ হয়ে যাবে, তাহলে যেহেতু প্রথমা একবচন আছে তাহলে এখানে কি হয়ে গেল গত। বালক বিদ্যালয় বালকেন বিদ্যালয় গত। অনুরূপ ভাবে আমরা বই দুটি পড়েছিলাম, তাহলে আমরা মানে আমাদের দ্বারা, তাহলে আসমাভি এখানেও কি হয়ে গেল কর্তৃকরণের তৃতীয় সূত্রানুসারে কি হলো তৃতীয় বিভক্তি, তৃতীয় বহুবচন আসমাভি। অহম আবাম বয়ম মাম্মা আবাম ন আসমাভ্যম ন, তাই না অহম আবাম বয়ম মাম্মা আসমান্ন মাম্মা আবাম নৌ আসমান্ন, অহম আবাম বয়ম মাম্মা আবাম নৌ আসমান্ন ময়া আবাভ্যম আসমাভি, ময়া আবাভ্যম আসমাভি মজ্জম মে আবাভ্যম ন আসমাভ্যম ন। তাহলে আসমাভি আমাদের, গ্রন্থ দুটি, তাহলে গ্রন্থ দুটি গ্রন্থ পুংলিঙ্গ শব্দ, তাহলে গ্রন্থ দুটি নর নর, তাহলে গ্রন্থ এখানেও কি হলো প্রথমা দ্বিবচন হলো, প্রথমা দ্বিবচন হলো গ্রন্থ। তাহলে পড়েছিলাম তাহলে পঠিত, পঠিত এবারে পঠিত, তাহলে এখানে যেহেতু দ্বিবচন তাহলে এখানে হয়ে যাবে পঠিত। আমাদের দ্বারা বই দুটি পড়া হয়েছিল, তাদের দ্বারা বইগুলি পড়া হয়েছিল, তাদের দ্বারা বা তার দ্বারা যদি বলি তার দ্বারা বইগুলি পড়া হয়েছিল, মানে সে বইগুলি পড়েছিল। যদি তার যদি আমরা কর্মবাচ্য বলি তাহলে তার দ্বারা। তেন অথবা স্ত্রীলিঙ্গে আমরা বলতে পারি তয়া, তয়া। এবারে পুস্তক শব্দের বহুবচন করে দিলাম পুস্তকানি, গ্রন্থাও বলতে পারি। তো যখন পুস্তকানি বলবো তখন একরকম হবে, আর যদি আমি গ্রন্থা বলি, প্রথমে গ্রন্থা যেহেতু পুংলিঙ্গ দিয়ে করছি তাহলে কথাকে গ্রন্থা দিয়েই বলি। পুস্তকানি হলে পঠিতানি, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলি তেন তার দ্বারা কি বইগুলি, তাহলে গ্রন্থা, গ্রন্থ শব্দের বহুবচন করলাম, তাই না পুংলিঙ্গ বহুবচন। তাহলে আমার তখন কি হয়ে যাবে রূপটা না তার দ্বারা বইগুলি পড়া হয়েছিল, তাহলে পঠিতা। তাহলে এখানে সব কর্মানুসারে সব কর্মানুসারে। তাহলে এইরকম ভাবে পুংলিঙ্গে নর শব্দের মতো রূপ ধরে আমরা নর নর নরা আমরা এটা দেখাতে পারলাম যে কিভাবে যদি আমার পুংলিঙ্গ একবচন, এখানে দ্বিবচন, এখানে বহুবচন, আমারও একবচন দ্বিবচন বহুবচন, এইভাবে আমরা বাক্য গঠন করতে পারি ত প্রত্যয় যুগে। আবার যখন পুস্তকানি বলবো, ওই যে বললাম বালক বইগুলি পড়েছিল, বালক বইগুলি পড়েছিল যদি পুস্তক শব্দকে নিয়ে আসি, অর্থাৎ ক্লিবলিঙ্গের যদি বহুবচন করি, যদি বলি বালকটি বইগুলি পড়েছিল তাহলে বালকেন, হ্যাঁ কর্তৃকরণের স্থিতিয়া। পুস্তকং যখন বলবো তখন কি হবে পুস্তকং পঠিতম, ক্লিবলিঙ্গ ফলম শব্দের মতো হয়ে গেল, ফল শব্দের মতো। তাহলে আবার যদি বলি ডট ডট রেখে দিলাম বালকেন দুটি বই, তাহলে কি হবে পুস্তকে, বালক দুটি বই পড়েছিল, তাহলে বালক পুস্তকে, বালকেন পুস্তকে, তাহলে পঠিতম পঠিতে,
পঠিতম পঠিতে। আবার যদি বালকেন পুস্তকানি বলি, ক্লিবলিঙ্গের রূপ ধরে বলছি, বালকেন পুস্তকানি যদি বলি তখন কি হবে? তাহলে ক্লিবলিঙ্গ ফলম শব্দের বহুবচন হয়ে যাবে, ফলম ফলে ফলানি, পুস্তকানি পঠিতানি, পুস্তকানি পঠিতানি। সুতরাং কর্মানুসারে হচ্ছে, কর্মানুসারে হচ্ছে, কর্মানুসারে ক্রিয়াপদ হচ্ছে। কর্মবাচ্যে ত প্রত্যয়ান্ত শব্দ কি হবে না কর্মানুসারেই হবে, তাই না? এবারে যদি বলি যে এরকম যে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এতক্ষণ পুংলিঙ্গ গেল, ক্লিবলিঙ্গ বলে দিলাম, এবারে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যেমন রাবণের দ্বারা সীতা দেবী দৃষ্ট হয়েছিলেন, মানে রাবণ সীতা দেবীকে দেখেছিলেন। যদি আমরা এরকম ভাবে বলি তবতু প্রত্যয় দিয়ে যে রাবণঃ, রাবণঃ, যদি তবতু প্রত্যয় ব্যবহার করি তাহলে কি হচ্ছে না সীতা দেবী, সীতা দেবী। এবারে রাবণ অনুসারে যখন ক্রিয়াপদ হবে তাহলে দৃষ্টবান, দৃষ্টবান। পরন্তু যদি কর্মবাচ্য করি তাও প্রত্যয় দিই তখন কি হয়ে যাবে না কর্তা, এই কর্তা অনুক্ত হয়ে যাবে কর্তৃকর্ণ তৃতীয়া সূত্র অনুসারে। তখন বলতে পারি যে রাবণেন, তৃতীয়া হয়ে গেল। সীতা দেবী তাহলে এই প্রথমা হয়ে যাবে নদী শব্দের মতো, তাহলে সীতা, সীতা দেবী। এইবারে কি হয়ে যাবে না এবারে কর্ম অনুসারেই হবে, কর্ম অনুসারে ক্রিয়াপদ হবে, দৃশ তপ্রত্যয়। তাহলে তখন দৃশ যুক্ত কি করলাম না তপ্রত্যয় দৃষ্ট, তার স্ত্রীলিঙ্গ করে দৃষ্টা। কারণ বলেছিলাম যে তপ্রত্যয়ান্ত শব্দের রূপ স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, লতা শব্দের মতো। অনুরূপ ভাবে যদি বলি যে আমার বন্ধুর দ্বারা দুটি লতা গৃহীত হয়েছিল, দুটি লতা গৃহীত হয়েছিল, তাহলে মিত্রেণ, মম মিত্রেণ, লতে, লতা শব্দের দ্বিবচন হয় লতে, গ্রহণ করেছিল তাহলে গৃহীত, তার কি হবে তাহলে গৃহীত, লতা শব্দের মধ্যে হলে গৃহীতা, গৃহীতে, তাহলে কি হয়ে যাবে গৃহীতে, গৃহীতে, মানে লতা দুটি গৃহীত হয়েছিল, আমার বন্ধুর দ্বারা দুটি লতা গৃহীত হয়েছিল। এইরকম ভাবে পিতা, পিতা অহম উক্ত, পিতা কাকে বলেছিলেন? পিতা কর্তৃক আমাকে উক্ত, আমাকে বলেছিলেন। তাহলে অহম, অহম ময় হসন্ত হবে কারণ পরে স্বরবর্ণ আছে, অহম উক্ত, বচ, বচ ধাতু যুক্ত ত প্রত্যয় করলে উক্ত, আমাকে বলেছিলেন। এইরকম ভাবে, এইরকম ভাবে আমরা কি করতে পারি না ত প্রত্যয় ব্যবহার করতে পারি, ত প্রত্যয় ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে কি কর্মবাচ্যে এবং ভাববাচ্যে কি হয় ত প্রত্যয়ের প্রয়োগ হয়, আর কর্তৃবাচ্যে তবতু প্রত্যয়ের প্রয়োগ হয়। কর্তৃবাচ্যে তবতু প্রত্যয়ান্ত ক্রিয়া কর্তার কি হয় বিভক্তি বচন এবং লিঙ্গ অনুসারে ব্যবহৃত হয়, লিঙ্গ বিভক্তি বচন অনুসারে ব্যবহৃত হয়। আর তবতু ত প্রত্যয়ান্ত ক্রিয়া কি হয় না কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়, কর্মবাচ্যে কর্ম অনুসারে ব্যবহৃত হয়। আমরা যাচ্ছি, কিন্তু কিন্তু এই অতীতকালের অর্থে ব্যবহৃত হলেও একটি ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটি আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। সেটি হচ্ছে কি না একটি সূত্র হচ্ছে মতি বুদ্ধি পূজার্থে ভস্য, মতি বুদ্ধি পূজার্থে ভস্য, মতি বুদ্ধি পূজার্থে ভস্য এই সূত্র অনুসারে বলা হচ্ছে, মতি বুদ্ধি পূজার্থে ভস্য এই সূত্র অনুসারে বলা হচ্ছে কি না মত্যর্থক, মত্যর্থক, বুদ্ধার্থক মানে বুদ্ধি অর্থক, বুদ্ধার্থক বুদ্ধি বয় বুদ্ধিযুক্ত অর্থক, দয় ধয়ে জফলা ধয় রেপ, বুদ্ধার্থক এবং পূজার্থক, এবং পূজার্থক এই ধাতুগুলির যোগে মত্যর্থক মতি বুদ্ধি পূজার্থক ভস্য সূত্রানুসারে মত্যর্থক, বুদ্ধার্থক এবং পূজার্থক এই এই যে ধাতুগুলি এইগুলির যোগে বর্তমান কালেও ত প্রত্যয় হয়, বর্তমান কালেও ত প্রত্যয়ের ব্যবহার হয়, ত প্রত্যয়ের ব্যবহার হয়, ব্যবহার হয়। এবং তস্য বর্তমানে সূত্রানুসারে, এবং তস্য বর্তমানে, বর্তমানে এই সূত্রানুসারে, তস্য বর্তমানে সূত্রানুসারে তখন কি হয়, তখন কর্তায়
কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। আমরা যেমন কর্তৃকরণের তৃতীয় সূত্রানুসারে তৃতীয় বিভক্তি করছিলাম অতীতকালের অর্থে ব্যবহার করার জন্য, কিন্তু যখন বর্তমান কালে এই এই পার্টিকুলার মধ্যার্থক, বুদ্ধার্থক এবং পূজার্থক এই ধাতুগুলির যখন প্রয়োগ হবে তখন বর্তমান কালেও ব্যবহৃত হয়, বর্তমান কালেও ব্যবহৃত হয় এবং তখন তস্য চ বর্তমানের সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। এটি হলো ব্যতিক্রম। যেমন রাজ্ঞাং মত, রাজ্ঞাং মত, রাজ্ঞাং মত মানে রাজগণের, রাজাগণের বা রাজগণের অনুমোদিত, অনুমোদিত, অনুমোদিত। অনুরূপ ভাবে আমরা যদি বুদ্ধার্থক দিয়ে বলি বিদুষাং বুদ্ধ, বিদুষাং বুদ্ধ, এখানে হচ্ছে কি বিদ্বান, বিদ্বানদের দ্বারা বিদিত হচ্ছেন এরকম অর্থ, বিদ্বানদের দ্বারা বিদিত হচ্ছেন, বিদিত হচ্ছেন। অনুরূপ ভাবে যদি আমরা বলি বিদ্বান, বিদ্বান সর্বেষাং পূজিত বা সর্বেষাং পূজিত বলতে পারি, সর্বেষাং পূজিত, পূজিত মানে অর্থ হচ্ছে সকলের দ্বারা, সর্বেষাং মানে সকলের দ্বারা পূজিত হচ্ছেন, সকলের দ্বারা পূজিত হচ্ছেন। অর্থাৎ বর্তমান কালে ত প্রত্যয়ের প্রয়োগ, এবং যখন বর্তমান কালে ত প্রত্যয়ের প্রয়োগ হবে তখন তার কর্তায় কি হবে না ষষ্ঠী বিভক্তি হবে, কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। কিন্তু যদি ষষ্ঠী বিভক্তি না হয়, যদি তৃতীয়া বিভক্তি থাকে, কর্তৃকরণের তৃতীয় সূত্রানুসারে যদি তৃতীয়া বিভক্তি থাকে তখন তার অর্থ কিন্তু অতীতকালের অর্থকেই তখন প্রকাশ করবে, তখন অতীতকালের অর্থকেই প্রকাশ করবে। মানে এই মতিবুদ্ধি পূজার্থক ভস্য এই সূত্রানুসারে, মতিবুদ্ধি পূজার্থক ভস্য এই সূত্রানুসারে যদি মতর্থক, বুদ্ধার্থক এবং পূজার্থক ধাতুর যদি প্রয়োগ থাকেও, তথাপি যদি কি না যদি কর্তায় যদি তৃতীয় বিভক্তি থাকে তখন অতীতকালের অর্থই প্রকাশ করবে। যেমন আমরা যদি এরকম একটা বাক্য বলি যে বিদ্বান সর্বেষাং পূজিত, সর্বেষাং পূজিত, আর বিদ্যান পূজিত মানে সর্বেষাং বিদ্যান পূজিত, সর্বেষাং বিদ্যান পূজিত মানে বিদ্যান হচ্ছে কর্ম, কর্মানুসারে। আবার যদি বলি যে বিদ্যান, বিদ্যান সর্বই পূজিত, সর্বই পূজিত, এটাও বলতে পারি। তাহলে এখানে কি হয়েছে, এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, এর অর্থ বর্তমান কালের অর্থ, তার মানে আর এর অর্থ যেহেতু তৃতীয় বিভক্তি হয়েছে তাহলে এর অর্থ অতীতকালের অর্থ, তাহলে এর অর্থ হচ্ছে বর্তমান কালের অর্থ প্রকাশ করবে, আর এর অর্থ অতীতকালের অর্থ প্রকাশ করবে। তাহলে বিদ্বান সর্বেষাং পূজিত মানে কি না বিদ্বান সকলের দ্বারা পূজিত হচ্ছেন, বিদ্বান, বিদ্বান সকলের দ্বারা পূজিত হচ্ছেন। আর বিদ্বান সর্বই পূজিত, বিদ্বান সর্বই পূজিত এর অর্থ কি না বিদ্বান, বিদ্বান সকলের দ্বারা, সকলের দ্বারা পূজিত হতেন, সকলের দ্বারা পূজিত হতেন। তার মানে এটা অতীতকালের অর্থই প্রকাশ করছে সর্বই পূজিত, আর সর্বেষাং পূজিত যখন বর্তমানের সূত্র অনুসারে যখন ষষ্ঠী বিভক্তি হচ্ছে তখন বর্তমান কালে অর্থ প্রকাশ করছে। এটা হলো ব্যতিক্রম। আর একটি ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটি আমরা দেখে নেব, সেই ব্যতিক্রমটি আমরা দেখে নেব। সেটি হলো যে একটি সূত্র আছে গত্যর্থকা কর্মকা শ্লিষ ইত্যাদি, গত্যর্থ অকর্মক, অকর্মক শ্লিষ, অকর্মক শ্লিষ, তারপরে সিং, হ্যাঁ এরকম ভাবে একটা সূত্র আছে স্থা, স্থা আমাদের হচ্ছে আস, আমি সবগুলোই লিখে দিচ্ছি স্থা যুক্ত আস, এরকম ভাবে একসাথে করলে দন্তস্ব হসন্ত বললেও হবে, স্থা যুক্ত আস সন্ধি করে আস, তারপরে হচ্ছে স, আচ্ছা বস জন রুহ, বস জন রুহ, আর একটা হচ্ছে কি না জিজ্যোতি, জিজ্যোতি ভস্য, জিজ্যোতি, জিজ্যোতি ভস্য।
এই সূত্রানুসারে বলা হয়েছে যে আমরা এতক্ষণ পর্যন্ত জেনে আসছিলাম যে ত এবং তবতু প্রত্যয়ের ক্ষেত্রে যে তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়, ত প্রত্যয় কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ব্যবহৃত হয় এবং অতীতকালের অর্থেই ব্যবহৃত হয়। কিন্তু আমরা ব্যতিক্রম হিসাবে পেলাম কি যে ত প্রত্যয়ের ক্ষেত্রে মতি বুদ্ধি পূজার্থভ্যস্ত সূত্রানুসারে মত্তর্থক বুদ্ধার্থক এবং পূজার্থক ধাতুর ক্ষেত্রে আমাদের বর্তমান কালেও ত প্রত্যয়ের ব্যবহার হয় এবং সেক্ষেত্রে তৎসূচক বর্তমানে সূত্রানুসারে কি হয় কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। কিন্তু এখানে আমরা আবার ব্যতিক্রম পাচ্ছি কি যে কর্মবাচ্যে হয়, কিন্তু এই ক্ষেত্রে মানে এই গত্যর্থক ধাতু অকর্মক এবং শ্লীষ সি স্থা আস বস জন রুহ এবং জি এই যে ধাতুগুলো গত্যর্থক ধাতু যেগুলো আছে, গত্যর্থক ধাতু গতি অর্থক যে ধাতু, অকর্মক যে ধাতুগুলো আছে যাদের কর্ম হয় না অকর্মক ধাতু, শ্লীষ এই যে শ্লীষ, তারপরে সিং স্থা এই আস, এই এখানে আস যুক্ত আছে আস আস এটা আমরা রেফার টু আস আস ধাতু, বস ধাতু, জন ধাতু, রুহ ধাতু, জি জি ধাতু, এই ধাতুগুলোর যদি প্রয়োগ থাকে, এই ধাতুগুলোর যদি প্রয়োগ থাকে মানে এই যা যা বললাম এই সূত্রানুসারে, তাহলে সেক্ষেত্রে কর্তৃবাচ্য ত প্রত্যয়ের ব্যবহার হয়। এটি ব্যতিক্রম। এই ধাতুগুলির ক্ষেত্রে কর্তৃবাচ্য ত প্রত্যয় ব্যবহৃত হয়, কর্তৃবাচ্য ত প্রত্যয় ব্যবহৃত হয়, ত প্রত্যয় হয় হয়নি। এটা হলো ব্যতিক্রম। যেমন যেমন উদাহরণ দিচ্ছি, যেমন যেমন সগৃহঙ্গত, 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 ডিস্টার্ব করছে, যেমন সগৃহঙ্গত, বিসর্গ লাগিয়ে দিলাম, গৃহঙ্গত। এখানে এই যে ত প্রত্যয় হয়েছে তা কিন্তু কর্তা অনুসারে হয়েছে, সগৃহঙ্গত কর্তা অনুসারে হয়েছে। সা তত্র স্থিতা, স্থা ধাতু বলেছিলাম তাই না, গত্যর্থ কর্মণ শ্লী স্থা সিং স্থা আস ধাতু কথা বললাম, সা তত্র স্থিতা, সা তত্র স্থিতা। তাহলে এই যে স্থা ধাতু যুক্ত ত প্রত্যয় করলে স্থিত স্থা স্ত্রীলিঙ্গ স্থিতা হলো, হ্যাঁ কম যুক্ত গত পুংলিঙ্গ গত হলো, তাহলে স অনুসারে গত হলো, সা অনুসারে স্থিতা হলো। এই যে স্থা ধাতু, গত্যর্থ ধাতু, গম ধাতু, হ্যাঁ তো বিদ্যালয় তো তারা দুজন বিদ্যালয়ং গত মানে গিয়েছিল, তারা দুজন বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে তারা দুজন সতৌতে, তাহলে তো দুজন, তাহলে এখানেও কিন্তু কর্তা অনুসারে ত প্রত্যয়ের ব্যবহার হলো কর্তৃবাচ্যে, তাই না। এবারে যেমন সি ধাতুর প্রয়োগে, যেমন সজ্জায়াং সি ধাতু যুক্ত ত প্রত্যয় করলে কি হয় সহিত, তাহলে স হলে সহিত। অনুরূপভাবে যদি স্ত্রীলিঙ্গ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে সা সজ্জায়াং, তখন হয়ে যাবে সহিতা, মম কলত্রম মম মিত্রম, আমার মিত্র শয্যায় শুয়েছিল, মানে শুয়েছিল, তাহলে কি হবে মিত্রম বন্ধু শয্যায়াম, তখন কি হবে সহিতম। তাহলে এই যে ত প্রত্যয়ের যোগে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে যে ত প্রত্যয়ের প্রয়োগ হয়, কিন্তু ব্যতিক্রম হিসাবে এই যে অকর্মক ধাতু, তারপরে গত্যর্থক ধাতু, তারপরে সি ধাতু, আস ধাতু, জন ধাতু, যেমন আমরা ভারতবর্ষে জন্মেছিলাম, বয়ং ভারতবর্ষে কি হবে আমরা জাত, তাহলে জন যুক্ত তো জাত, তাহলে বয়ং যেহেতু বহু বচন তাহলে হয়ে যাবে জাতাহা, বয়ং যেহেতু বহু জাতা, তাহলে আমরা ভারতবর্ষে জন্মেছিলাম, তাই না, জন ধাতু বলেছিলাম। হ্যাঁ এইরকম ভাবে এই ব্যতিক্রমী সূত্রানুসারে কি হয় না, এই ব্যতিক্রমী সূত্রানুসারে আমাদের কর্তৃবাচ্য ত প্রত্যয়ের ব্যবহার হয়, কর্তৃবাচ্য ত প্রত্যয়ের ব্যবহার হয়। তো এসএসসি তে প্রশ্ন কেমন আসতে পারে, এসএসসি তে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি আমি মোটামুটি প্রায় আলোচনা করে দিয়েছি। যখন বলবে রূপ লিখুন, তখন নির্দিষ্ট মানে রূপ যোগ করলে, মানে ধরুন নির্দিষ্ট প্রত্যয় যোগ করে তার রূপটা কেমন হবে, রূপ লিখুন বা নির্দিষ্ট প্রত্যয় যোগ করে তার রূপ কেমন হবে। ধরুন দমযুক্ত ক দেওয়া থাকলো, এর রূপ কেমন হবে, দমযুক্ত ক এর রূপ কেমন হবে।
তাহলে রূপ যখন বলবো তখন আমাকে গতটাই করতে হবে। তখন আমি কিন্তু গতহ বা যদি অপশন গতাহা থাকে বা গতম থাকে সেটা করতে পারবো না, কারণ এগুলো পদ, কারণ এর সঙ্গে সুখ বিভক্তি যুক্ত আছে। যখন বলবে যে গমযুক্ত ত যোগে, গমযুক্ত ত যোগে পদটি হলো, পদটি হলো, তখন আমাকে পদ করতে হলে তখন আমাকে এই এই তিনটের একটা যেকোনো থাকবে, হয় গত থাকবে কি অন্য কিছু থাকতে পারে, গতে নেও থাকতে পারে, তাই না, তৃতীয় এক বচনে। তো এরকম পদ বললে তখন পদ করতে হবে। যদি বিকল্প রূপ বলে, যে ধরুন বিকল্প রূপ দেওয়া থাকলো, বিকল্প রূপ দেওয়া থাকলো যে একটা দেওয়া থাকলো হয়তো যেমন গত অতীতকালের অর্থে একটা পদ দেওয়া থাকলো, এই অর্থটা কি তবতু প্রত্যয় প্রকাশ করতে পারে, তখন তার অর্থ করতে পারে গতবান। আবার অন্য কিছু দেওয়া থাকতে পারে অপশন, সেটা দেখতে হবে যে কি অপশনটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে। আর কি থাকতে পারে, যে বললো যে ত প্রত্যয় যোগে একটি বাক্য গঠন করুন এবং সেই শুদ্ধ বাক্যটি হলো, ত প্রত্যয় যোগে বাক্য গঠন করুন এবং একটি শুদ্ধ বাক্যটি হলো, বলতে পারে যে সেই শুদ্ধ বাক্যটা কি। অনেকগুলো বাক্য দেওয়া থাকলো, তার মধ্যে বাক্যটা আমাকে চয়েস করতে হবে যে এই বাক্যটা আমার শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য মানে কি, গ্রামাটিক্যাল দিক থেকে, ব্যাকরণের দিক থেকে শুদ্ধ বাক্য। এখন যদি আমি বাক্য গঠনটাই না জানি, আমি যদি বাক্য গঠনই না জানি, তাহলে আমি শুদ্ধ বাক্য বলবো কিভাবে? আমাকে বাক্যটার আগে গঠন জানতে হবে, যে তবতু প্রত্যয় যোগে কেমন ভাবে গঠিত হয়, ত প্রত্যয় যোগে কেমন ভাবে গঠিত হয়। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের পক্ষে বাক্য গঠন শুদ্ধ বাক্য বলতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি আরেকটা জিনিস ছোট্ট ভাবে দেখাবো যে কিরকম ভাবে এই অতীতকালের অর্থে, অতীতকালের অর্থ আমরা কিরকম কিরকম ভাবে প্রয়োগ করতে পারি। যেমন আমি খুব সহজে বলি এই ছোট বাক্য দিয়ে, যে বালক, বালক বিদ্যালয়ে গিয়েছিল, বিদ্যালয়ে গিয়েছিল। এই বাক্যটাকে আমরা কত রকম ভাবে এর অনুবাদ করতে পারি, কত রকম ভাবে। তাহলে আমরা প্রথমত লং লকারের ব্যবহার করে বলতে পারি বালকঃ, বালকঃ বিদ্যালয়ং, বিদ্যালয়ং ময় হসন্ত দিচ্ছি কারণ এবারে আমরা লং লকারের প্রয়োগ, গম ধাতু লং লকার, অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন, অগচ্ছ অগচ্ছতাম অগচ্ছত, অগচ্ছাম অগচ্ছাম অগচ্ছাম। তাহলে অগচ্ছ কি হলো, অগচ্ছত। বালক প্রথম পুরুষ একবচন, সেই অনুসারে কর্তৃবাচ্যে আমার হলো অগচ্ছ, কর্তা অনুসারে ক্রিয়াপদ হলো। এটা আমাদের একটা বাক্য হতে পারে। আমরা আবার অনেকটা সংক্ষেপে ছোট করে এই বাচ্চা ছেলেদের মতো করে করতে পারি, যে বালক বিদ্যালয়ং দিয়ে বলতে পারি কি গচ্ছতি স্ম, স্ম যোগ্য অতীতকাল হয়। আমরা বালক বিদ্যালয়ং গচ্ছতি স্ম, বালক বিদ্যালয়ং, তখন আর বিদ্যালয়ং তো হবে না, বিদ্যালয়ং গচ্ছতি স্ম। এবারে আমরা এটাকে আবার কর্তৃবাচ্য তবতু প্রত্যয় দিয়ে ব্যবহার করতে পারি, তখনও কি হবে না, বালকঃ বিদ্যালয়ং, বিদ্যালয়ং গতবান, গতবান, বালক বিদ্যালয়ং গতবান, তবতু প্রত্যয় পুংলিঙ্গ, তাই তো একবচন গতবান। অনুরূপ ভাবে আমরা কি বলতে পারি, যে বালক, বালকঃ আমরা প্রতিবাচ্যই করতে পারি, আচ্ছা প্রতিবাচ্যই করতে পারি, যে বালক বিদ্যালয়ং, বিদ্যালয়ং গত। গত কি করে হলো না, ওই যে গত্যর্থ কর্মক বললাম, মানে গত্যর্থ অকর্মক, তারপরে এই এই যে ধাতুগুলোর কথা বললাম, সি স্থা আ ধাতুর কথা, তাহলে সেই হিসাবে কর্তৃবাচ্যে বালক বিদ্যালয়ং গত ইজ রাইট। ওই সূত্র অনুসারে গত্যর্থ কর্মক অকর্মক সি স্থা আ ধাতু জন ধাতু যে বললাম বালক বয়ং ভারতবর্ষে যাতাহা বললাম না, তাহলে সুতরাং সেই সূত্র অনুসারে আমরা মানে সেই ব্যতিক্রম অনুসারে আমরা কর্তৃবাচ্য তপ্রত্যয়ের ব্যবহার করতে পারি। আর কি করতে পারি, আর আমরা কর্মবাচ্য ব্যবহার করলে কি হবে, এটা কর্ম হয়ে যাবে বালকেন, বালকেন বিদ্যালয়, তখন এটা প্রথম হয়ে যাবে বিদ্যালয়, বিদ্যালয় কি গত। সুতরাং আমরা এই অতীতকালের এই অর্থগুলোকে আমরা এই 1 2 3 4 5 মোটামুটি এই 5 রকম ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সমস্ত জায়গাতেই অর্থ কিন্তু এক, অর্থের কোনো চেঞ্জ হবে না, সমস্ত জায়গাতেই অর্থ কিন্তু একই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। সুতরাং এই রকম ভাবে আমরা বাক্য গঠন করতে পারি, আমরা এরকম ভাবে বাক্য গঠন করতে পারি এবং তার প্রয়োগ করতে পারি। সুতরাং আমাদের ভালোভাবে কি না এবং তবতু প্রত্যয় এবং তবতু প্রত্যয় যোগে বাক্য গঠন খুব
খুব সুন্দরভাবে জেনে রাখতে হবে। এবং মূলত যেগুলো আমি বিশেষ করে এসএসসিদের ক্ষেত্রে বলবো, যে ধাতুর সাথে ওই ত প্রত্যয় যোগ করে সব সময় যে ওই গমযুক্ত গত হয়ে গেল, এই যে সাধারণভাবে তা না, যেমন ধাযুক্ত হিত হলো, অধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে জগ্ধ হলো। সুতরাং কেন হচ্ছে, এবং বিশেষ করে অন্তত পক্ষে রূপগুলো আমাদের জেনে রাখতে হবে। রূপগুলো জেনে রাখলে আমাদের পক্ষে কি না, আমাদের পক্ষে বাক্য গঠন করতে কোনো অসুবিধা হবে না। এমনকি আমাদের লঙ্গের রূপ যদি অনেক সময় নাও জেনে থাকি, খুব সহজ, মানে সর্বদাই আমরা তবতু এবং ত প্রত্যয় যোগে আমরা কিন্তু অতীতকালের অর্থে খুব সহজেই বাক্য গঠন করতে পারি এবং আমরা চর্চা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি ক্লাসটা নিলাম, এসএসসির যদি ছাত্রছাত্রীদের বিন্দুমাত্র উপকার হয় তাহলেই আমার শ্রম সার্থক। ভালো থাকবেন সকলে।